ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আমি আজকে জেনপাস ইউজি কেমিস্ট্রি 2025 এর সেকেন্ড পার্টটা করাবো। ওকে, 2025 এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা ছিল সেই তার আমি 10টা কোয়েশ্চেন আগের ভিডিওতে করিয়েছিলাম এবং উইথ এক্সপ্লেনেশন সবগুলো ডিসকাস করেছি। আজকেও আমি তাই করব। তো ঠিক আছে, তোমরা আমার সাথে করো। চলো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নি। 11 নাম্বার কোয়েশ্চেন কি বলছে দেখো, এখানে হ্যালাইডস দেওয়া আছে। ঠিক আছে, এবার বলছে যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে কোনটা লিস্ট রিঅ্যাক্টিভ। ঠিক আছে, ভালো করে কোয়েশ্চেনটা দেখো। বলছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে লিস্ট রিঅ্যাক্টিভ, ঠিক আছে, কোন হ্যালাইডটা। তো দেখো এখানে কি কি আছে, CH3I আর আছে CH2CHI। তো প্রথমেই আমি বলবো যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এটা অ্যাকচুয়ালি কি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। দেখো এটা যে মেইনলি দুটো টাইপের হয়, একটা হচ্ছে SN1 and another one is SN2 রিঅ্যাকশন। ঠিক আছে, SN1 রিঅ্যাকশনে কি হয়, SN1 রিঅ্যাকশনে প্রথমে এই যে এখানে যে হ্যালাইড দেওয়া আছে, ধরো এই যে এই বন্ডটা ব্রেক করে ফার্স্ট যেটা করবে কার্বোক্যাটায়ন ফর্ম করবে। ঠিক আছে, দেন একটা নিউক্লিওফাইল কি করবে, এখানে তোমার এই নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করবে। ঠিক আছে, তো এটা হবে সাবস্টিটিউশন 1 রিঅ্যাকশন। এবার SN2 তে কি হয়, SN2 তে যেটা হয়, এখানে ব্যাক সাইড থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করে এবং অ্যাট দ্য সেম টাইম লিভিং গ্রুপটা তোমার বেরিয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে মেকানিজম। তো যেই প্রসেসই হোক, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে অ্যাকচুয়ালি যেটা হয় কি হয়, এই যে বন্ডটা এটা ব্রেক করছে। ওকে, এই বন্ডটা ব্রেক করছে, তাহলে যার ক্ষেত্রে এই বন্ডটা ইজিলি ব্রেক করবে সেই ক্ষেত্রে কি হবে, রিঅ্যাক্টিভিটি বেশি হবে, আর যেখানে ইজিলি ব্রেক করবে না তার রিঅ্যাক্টিভিটি কম হবে। ঠিক আছে, এটা হলো মেন কনসেপ্ট। তাহলে চলো দেখে নিই আমাদের কি কি দেওয়া আছে। দেখো CH3I আর একটা আছে CH2CHI। ঠিক আছে, তো এখানে আমরা এটাকে এক্সপ্লেন করব তোমার রেজোনেন্স স্টেবিলাইজেশন দিয়ে এবং হাইব্রিডাইজেশন অফ কার্বন এটা দিয়েও এক্সপ্লেন করতে পারি, আবার ইলেকট্রনিক রিপালশন এটা দিয়েও এক্সপ্লেন করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা তোমার এখানে তিনটে ভাবে এক্সপ্লেনেশন করব। কিরকম, যেমন দেখো এই যে ভিনাইল আয়োডাইডে এই যে SN1 বা SN2 কখনো হয় না। কেন, তার কারণ দেখো এখানে কি আছে, লোন পেয়ার আছে হ্যালোজেনে। তো এই হ্যালোজেনটা কি করবে, এটা রেজোনেন্সে টেক পার্ট করবে, এই পাই ইলেকট্রনটার সাথে রেজোনেন্সে টেক পার্ট করবে। তাহলে দেখো এখানে এটা কি হয়ে যাচ্ছে, ডাবল বন্ড ক্যারেক্টার। ওকে, এটা হয়ে যাচ্ছে ডাবল বন্ড ক্যারেক্টার। ওকে, তাহলে এই যে এইটাকে ব্রেক করার জন্য কি হবে, অনেক বেশি এনার্জির প্রয়োজন। ঠিক আছে, সিঙ্গেল বন্ডকে ব্রেক করার জন্য যত সহজে ব্রেক করে যাবে, একটা ডাবল বন্ডকে কি আমরা তত ইজিলি ব্রেক করতে পারবো? পারবো না। এবার দেখো হাইব্রিডাইজেশন দিয়ে কিভাবে এক্সপ্লেন করা যাবে। এখানে কার্বন কি sp3 হাইব্রিডাইজ কার্বনটা, আর এখানে কার্বন গুলো কি হাইব্রিডাইজ, sp2 হাইব্রিডাইজ। ঠিক আছে, এবার sp2 হাইব্রিডাইজ হলে এর মধ্যে s ক্যারেক্টার কত, 33%, আর এখানে s ক্যারেক্টার কত, 25%, তাই না, 25%। তাহলে এখানে যেহেতু দেখো CH3I তে কি কার্বনের এখানে S এর যে পার্সেন্টেজ, S ক্যারেক্টার সেটা কম, তাহলে কম হলে কি হবে, এটা লেস ইলেকট্রোনেগেটিভ হবে, এবং এইখানে কি হবে, এটা মোর ইলেকট্রোনেগেটিভ হবে, এই কার্বন গুলো মোর ইলেকট্রোনেগেটিভ হবে। এবং এরা কি করবে, এরা এই যে তোমার কার্বন এরা মোর টাইটলি কি করবে, তোমার মোর টাইটলি হোল্ড করবে ইলেকট্রন গুলোকে। তাহলে সেই জন্য কি হবে, CI বন্ড কি হবে, শর্টার হবে, CI বন্ড শর্টার হবে, এট দ্য সেম টাইম স্ট্রঙ্গার হবে এবং ব্রেক করা অনেক কঠিন হবে। ঠিক আছে, এবারে দেখো পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে ইলেকট্রনিক রিপালশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে কি হচ্ছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে আমি দেখিয়েছি প্রথমেই যে এখানে কি হচ্ছে, নিউক্লিওফাইল অ্যাটাক করছে। ঠিক আছে, নিউক্লিওফাইল অ্যাটাক করবে এবং একটা লিভিং গ্রুপ আছে যেটা বেরিয়ে যাবে SN2 তে, আর SN1 এ কি হচ্ছে, লিভিং গ্রুপটা ফার্স্ট বেরিয়ে যাচ্ছে এবং কার্বোক্যাটায়ন ফর্ম করার পরে নিউক্লিওফাইল অ্যাটাক করছে।
ঠিক আছে, এই যে প্রসিডিওরটা, তাহলে এখানে দেখো নিউক্লিওফাইলটা তার মানে কি হচ্ছে, নিউক্লিওফাইলটা এখানে দুটো কেসেই নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করছে, তাই না? নিউক্লিওফাইল এখানে অ্যাপ্রোচ করছে, তাহলে সেক্ষেত্রে দেখো যখনই ডাবল বন্ড আছে ভিনাইল ক্লোরাইডে, সেক্ষেত্রে ভিনাইল হ্যালাইডে পাই ইলেকট্রন ক্লাউড এটা কি করবে, রিপেল করবে, নিউক্লিওফাইলকে রিপেল করবে। ঠিক আছে, তো তাহলে এখানে অত সহজে কি করবে, নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারবে না। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, যদি কোনো কোয়েশ্চেন তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। নেক্সট, এখানে একটা সামারাইজ করে দেওয়া আছে। ঠিক আছে, তো মিথাইল আয়োডাইডে কি হচ্ছে, পিওর সিঙ্গেল বন্ড, আর ভিনাইল আয়োডাইডে হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড। হাইব্রিডাইজেশন sp3 আর এখানে হচ্ছে sp2। CH3I এটার ক্ষেত্রে কি হয়, SN2 রিয়াকশন ঘটে, আর এই ভিনাইল হ্যালাইডের ক্ষেত্রে এইটা কি প্রবাবিলিটিটা অনেক লো। নেক্সট দেখো কি বলছে, if 3 Faraday's electricity is passed through the solution of AgNO3 CuSO4 and AuCl3, the molar ratio of the cations deposited at the respective cathodes will be। কি বলছে, 3 Faraday ইলেকট্রিসিটি পাস করা হচ্ছে। 3 Faraday ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিসিটির কোয়ান্টিটিটা হচ্ছে 3 Faraday। কি কোন কোন সলিউশন, AgNO3 CuSO4 এবং AuCl3। ওকে, সলিউশনের মধ্য দিয়ে পাঠানো হচ্ছে। এবার বলছে দ্য মোলার রেশিও অফ দ্য ক্যাটায়ন ডিপোজিটেড। দেখো যখন ইলেকট্রিসিটি পাস হবে কি হবে, ইলেকট্রোলাইসিস হবে এবং ক্যাটায়নস কি করবে, ডিপোজিট করবে। তো এই যে ডিপোজিটেড অ্যামাউন্টটা, এদের যে মোলার রেশিও, ঠিক আছে, এদের যে মোলার রেশিও, সেটার মোলার রেশিওটা কি হবে সেটাই এখানে জানতে চেয়েছে। তাহলে চলো এখানে আমি প্রথমেই তোমাদের বলে দিই যে ফ্যারাডের সেকেন্ড ল অফ ইলেকট্রোলাইসিসটা এখানে আমাদের কাজে লাগবে। তো অ্যাকর্ডিং টু ফ্যারাডের সেকেন্ড ল, এই যে নাম্বার অফ মোলস যেটা ডিপোজিট করছে সেটা কি হবে, n ইকুয়াল টু কিউ বাই জেড। কিউ বাই জেড, n ইকুয়াল টু কিউ বাই জেড, যে নাম্বার অফ মোলটা ডিপোজিট করছে। ওকে, এবারে দেখো আমাদের যে তোমার ক্যাটায়ন গুলো ফর্ম করবে, AgNO3 থেকে Ag+, কপার সালফেট থেকে কি ফর্ম করবে, কপার 2+। ঠিক আছে, চার্জ গুলো খেয়াল রাখো, AuCl3 থেকে Au3+ ফর্ম করছে, তাই তো? তাহলে এখানে কত মোল করে আমাদের ইলেকট্রন লাগছে, কতটা করে ইলেকট্রন লাগছে, এখানে একটাই পজিটিভ আছে, তাহলে একটা ইলেকট্রন, তাহলে কত ফ্যারাডে এখানে লাগছে আমাদের, কত ফ্যারাডে লাগছে, 1 ফ্যারাডে পার মোল। ওকে, কপার 2+ থেকে দুটো ইলেকট্রন, ঠিক আছে, এটা দুটো ইলেকট্রনের সাথে তোমার যুক্ত হবে, তাহলে এখানে 2 ফ্যারাডে লাগছে। সেম ভাবে গোল্ডের জন্য লাগছে 3 ফ্যারাডে। ওকে, তাহলে আমাদের দেখো এখানে আমাদের কোশ্চেনে কি বলছে আর একবার দেখাই। তাহলে এখানে আমাদের যে ক্যাটায়ন গুলো ডিপোজিট করবে তার জন্য, ক্যাটায়ন গুলো যে ডিপোজিট করছে তার জন্য কতটা ইলেকট্রিসিটি লাগছে আমরা সেইগুলো এইখানে দেখলাম। ঠিক আছে, কতটা ইলেকট্রিসিটি লাগছে দেখো। তাহলে এবার আমরা এই যে ফ্যারাডের সেকেন্ড ল ব্যবহার করে এখানে আমরা কি মোলস অফ এজিটা ক্যালকুলেশন করে নিতে পারবো, তাই না? মোল অফ এজি এটা আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো টোটাল যে কোয়ান্টিটিটা, কিউ এর অ্যামাউন্ট কত, 3 ফ্যারাডে, 3 ফ্যারাডে। ঠিক আছে, আর এজির জন্য লাগছে 1 ফ্যারাডে ইলেকট্রন, তাহলে সেখান থেকে পাচ্ছি 3 মোল। কপারের ক্ষেত্রে সেম ভাবে পাচ্ছি, এখানে দেখো আমরা 2 ফ্যারাডে পেয়েছিলাম, 2 ফ্যারাডে। ওকে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 1.5 মোল। এইভাবে গোল্ডের জন্য পাচ্ছি 1 মোল। তাহলে এদের রেশিও নিয়ে এদেরকে সিম্পলিফাই করলে আমরা কি রেশিও পাচ্ছি দেখো, 6:3:2। ঠিক আছে, তাহলে এই যে কোয়েশ্চেনটাতে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি অপশন ডি। তাহলে আমরা এটা কি করছি, ফ্যারাডের সেকেন্ড ল অফ ইলেকট্রোলাইসিস ব্যবহার করে কিন্তু আমরা এই কোয়েশ্চেনটা সলভ করলাম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ ইজ অ্যান এক্সটেন্সিভ
আচ্ছা দেখো কি কি দেওয়া আছে, এ বি সি ডি তিনটে অপশন, ভিসকোসিটি, সারফেস টেনশন, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, হিট ক্যাপাসিটি। বলছে কি যে কোনটা এক্সটেন্সিভ প্রপার্টি, কোনটা এক্সটেন্সিভ প্রপার্টি। দেখো এক্সটেন্সিভ প্রপার্টি আমরা কাকে বলছি, এক্সটেন্সিভ প্রপার্টি আমরা বলছি কাকে, যেটা তোমার ডিপেন্ড করে অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের উপর বা অ্যামাউন্ট অফ ম্যাটার। এক্সটেন্সিভ প্রপার্টি কার উপর ডিপেন্ড করে, অ্যামাউন্ট অফ ম্যাটারের উপর ডিপেন্ড করে। ওকে, অ্যামাউন্ট অফ ম্যাটার। এক্সটেন্সিভ প্রপার্টি কার উপর ডিপেন্ড করছে, অ্যামাউন্ট অফ ম্যাটার। ঠিক আছে, মানে কতটা পদার্থ আছে তার উপরে, কতটা সাবস্টেন্স আছে। তাহলে দেখো এখানে আমি তাহলে এইভাবে বলতে পারি, তার মানে অ্যামাউন্ট অফ ম্যাটার যদি বাড়ে, ঠিক আছে, সাবস্টেন্সের ধরো পরিমাণ বাড়লো, ঠিক আছে, তাহলে ধরো এটা ডাবল হলো, সাবস্টেন্সের পরিমাণটা ডাবল হলো, তাহলে এক্সটেন্সিভ প্রপার্টি যেটা সেটাও কি হবে, ডাবল হয়ে যাবে। মানে আমি সিম্পলিফাই করে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে এই এক্সটেন্সিভ প্রপার্টির ভ্যালুটাও কি হবে, ডাবল হয়ে যাবে। ওকে, এবার দেখো কি কি দেওয়া আছে, ভিসকোসিটি। ভিসকোসিটি মিন্স এটা কি, ভিসকোসিটি অ্যাকচুয়ালি কি মেজার করে, লিকুইডের থিকনেস অর আমরা বলতে পারি রেজিস্ট্যান্স টু ফ্লো, রেজিস্ট্যান্স টু ফ্লো অফ এ লিকুইড। তো এটা কি হয়, এটা কিন্তু পরিমাণের উপর নির্ভর করে না, এটা একটা প্রপার্টি, একটা পার্টিকুলার লিকুইডের ভিসকোসিটিটা ফিক্সড হবে, ঠিক আছে। সেখানে আমরা যদি এই যে ধরো লিকুইডটা, এটা আমরা যদি 1 গ্যালনও ইউজ করি, ঠিক আছে, গ্যালন আমরা যদি ইউজ করি তাতে যা পাবো, ঠিক আছে, আমরা যদি একটা ড্রপ ইউজ করি তাতেও আমরা ভিসকোসিটিটা সেম পাবো। তার মানে কি, এটা কিন্তু কোনো প্রকার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে না। তাহলে এটা কি, এটা তার মানে ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। সেম ভাবে দেখো সারফেস টেনশন, এটা কি, এটা হচ্ছে লিকুইডের ক্যারেক্টারিস্টিক, সারফেস টেনশনটাও একটা লিকুইডের ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। তো এটা কি হয়, সারফেস টেনশনটাও কিন্তু সেম থাকে, ঠিক আছে, সাবস্টেন্সের পরিমাণের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। লিকুইডের সারফেসের যে টেনশনটা থাকে, প্রেসারটা, সেটাকে আমরা বলছি সারফেস টেনশন, ঠিক আছে। তাহলে এটাও কনস্ট্যান্ট থাকে, সারফেস টেনশন, এটাও পরিমাণের উপর ডিপেন্ড করছে না। এবার দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি মেজার করে, দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা কি মেজার করে, যে কতটা লাইট বেন্ড করছে। ধরো কোন লাইট কি করছে, পাস করছে এয়ার থেকে, কোনো একটা লাইট পাস করছে, ঠিক আছে, এয়ার থেকে কোনো একটা মিডিয়ামে, তো এই যে পাস করার সময় এটা কতটা বেন্ড করছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যাকচুয়ালি measures how much the light bend when entering the material, ঠিক আছে। তো এরকম যখন হবে, ঠিক আছে, ধরো কোনো একটা গ্লাস, ঠিক আছে, সেটা স্মল হলে যতটা বেন্ড করবে, বিগ হলেও সেম তোমার বেন্ড করবে। স্মল হলেও গ্লাসের সাবস্টেন্সের যে প্রপার্টি সেটা তো সেম থাকছে, ঠিক আছে। কোনো একটা ধরো গ্লাস, সেটা স্মল হলে যতটা বেন্ড করবে, বিগ হলেও ততটাই তোমার বেন্ড করবে। কেন, তার কারণ গ্লাসের প্রপার্টি সেম থাকছে, সাবস্টেন্স ম্যাটেরিয়াল প্রপার্টি সেম থাকছে, অ্যামাউন্ট যাই হোক, ঠিক আছে। কিন্তু দেখো হিট ক্যাপাসিটি, এবার আসছি আমি হিট ক্যাপাসিটি। এইটা কি, হিট ক্যাপাসিটি কিন্তু কোনো ইউনিট মাসের জন্য বলা হচ্ছে না, যেমন মোলার হিট ক্যাপাসিটি, সেটা 1 মোলের জন্য, ঠিক আছে, সেটা কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি,
কিন্তু এখানে বলেছে শুধু হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি মানে কি? অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য টেম্পারেচার অফ এ স্পেসিফিক অবজেক্ট। কি বললাম? এইটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট, যতটা লাগবে কোনো একটা স্পেসিফিক অবজেক্টের টেম্পারেচারটা 1 ডিগ্রি চেঞ্জ করতে, সেটাকে আমরা বলছি হিট ক্যাপাসিটি। এখানে কিন্তু পার্টিকুলার কোনো ইউনিট মাস বা এরকম কিছু কথা বলা নেই। ওকে, তাহলে দেখো এখানে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের হিট ক্যাপাসিটি। তার মানে এই হিট ক্যাপাসিটিটা কি করছে? মাস ডিপেন্ডেন্ট। বাকিগুলো হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, এটা হচ্ছে মাস ডিপেন্ডেন্ট। ওকে, একটু কনজাস্টেড লেখা হয়ে গেল, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। স্টিম রিঅ্যাক্টস উইথ আয়রন। ওকে, কি কি দিচ্ছে? টু গিভ হাইড্রোজেন গ্যাস অ্যান্ড Fe3O4। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কারেক্ট এক্সপ্রেশন কি হবে? এটার জন্য ফার্স্ট আমাদের যেটা লিখতে হবে, রিঅ্যাকশনটা লিখতে হবে। ঠিক আছে, ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমাদের রিঅ্যাকশনটা লিখতে হবে। ঠিক আছে, এবার রিঅ্যাকশনটা লেখার পর এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা কিভাবে ডিটারমাইন করি সেই রুলস গুলো আমাদের জানতে হবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কার কার উপর ডিপেন্ড করে সেই রুলস গুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তো চলো এখানে ডিটেলসে সুন্দর করে দেওয়া আছে সব। রিঅ্যাকশনটা দেখো দেওয়া আছে, আয়রন এবং স্টিমের রিঅ্যাকশন। আয়রন H2O, সেখান থেকে ফর্ম করছে Fe3O4 H2। এবারে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা কিভাবে ডিরাইভ করি এখান থেকে। দেখো, যখন পিওর সলিড বা পিওর লিকুইড হয় তখন তাদেরকে কিন্তু ধরা হয় না, এক্সক্লুডেড। এদের কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটি কনস্ট্যান্ট ধরা হয়, 1 ধরা হয়। এদের অ্যাক্টিভিটি কি ধরা হয়? 1 ধরা হয় যখন সলিড হয়। ঠিক আছে, তাহলে সলিড হলে যখনই বাদ যাবে, তাহলে কোনটা বাদ যাবে? আয়রন আর Fe3O4 বাদ চলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমাদের কি দাঁড়াবে? তাহলে এই দুটো বাদ গেল, ইনক্লুড হবে অনলি H2O আর H2। তার কারণ এরা কোন স্টেটে আছে? দেখো গ্যাসিয়াস স্টেটে আছে। ঠিক আছে, এরা গ্যাসিয়াস স্টেটে আছে। তো এই যে কোশ্চেনের অ্যান্সার করার জন্য তোমাকে রিঅ্যাকশনটা কি হবে জানতে হবে, এবং এদের যে স্টেট রিঅ্যাকশন মিডিয়ামে সেটাও কিন্তু জানতে হবে। ওকে, তাহলে এবারে জেনারেল ফর্মুলা আমরা জানি, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। ঠিক আছে, তাহলে দেখো H2 গ্যাস, ওই জন্য PH2 এর হোল এখানে কত হচ্ছে? 4 আছে, 4 হবে। আর H2O এর আগেও 4 আছে, তাহলে এটাও 4 হবে। ঠিক আছে, তাহলে আমাদের কোনটা দেখো অ্যান্সার হয়ে যাচ্ছে? অপশন বি। অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে। এখানে আমরা তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিভাবে ডিটারমাইন করি, কিভাবে ডিরাইভ করি, সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো যেটা পিওর সলিড বা পিওর লিকুইড, এগুলোর যে অ্যাক্টিভিটি 1 ধরা হয় সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো। দ্য pH অফ ব্লাড, ওকে, বলছে আচ্ছা, চেঞ্জ বাই আ স্মল অ্যাডিশন অফ অ্যান অ্যাসিড অর বেস বিকজ। চেঞ্জ হয় না। ঠিক আছে, ব্লাডের pH চেঞ্জ হয় না অ্যাসিড এবং বেস সামান্য পরিমাণ অ্যাড করলে। কেন হয় না? দেখো অপশনগুলো দেখো কি বলেছে। ব্লাড কন্টেন্ট সেরাম প্রোটিন হুইচ অ্যাক্টস অ্যাজ বাফার অফ দ্য প্রেজেন্স অফ আয়রন ইন ব্লাড। ব্লাড ক্যান বি ইজিলি কোয়াগুলেটেড। এটা কখনো অ্যান্সার হতে পারে না। ব্লাড ইজ ফ্লুইড ইন বডি। দেখো বলেছে যে ব্লাডের pH চেঞ্জ হয় না। তো ব্লাডের pH মোটামুটি কোন রেঞ্জে থাকে? 7.35 থেকে 7.45 মধ্যে থাকে। ঠিক আছে, তো এই pHটা বলছে চেঞ্জ হয় না সামান্য অ্যাসিড বা বেস অ্যাড করলে। এবার দেখো বাফার কি? বাফার এমন একটা জিনিস যেটার মধ্যে অ্যাসিড বা বেস অ্যাড করলে pH এর কোনো রকম চেঞ্জ হয় না। স্মল অ্যামাউন্ট অ্যাসিড বা বেস আমরা যদি অ্যাড করি তাহলে pH চেঞ্জ হয় না। কার? বাফার, তাকে আমরা বাফার বলি। অ্যাকচুয়ালি ব্লাডটাও ওয়ান টাইপ বাফার। ঠিক আছে, কি আছে? সেরাম প্রোটিন।
এতে কি আছে সেরাম প্রোটিন, কি কি সেরাম প্রোটিন, কি কি আছে অ্যালবুমিন, অ্যালবুমিন অ্যান্ড আছে হিমোগ্লোবিন। ওকে, হিমোগ্লোবিন এরা থাকে, এরা কি করে বাফার হিসেবে কাজ করে। ঠিক আছে, এরা বাফার হিসেবে কাজ করে। তো প্রোটিনের দেখো, প্রোটিনের কি আছে, প্রোটিন, প্রোটিন মানে কি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। প্রোটিনের যে ইউনিট সেটা কি অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের পলিমার হচ্ছে প্রোটিন, তাই তো, অ্যামাইনো অ্যাসিডের পলিমার হচ্ছে প্রোটিন। এবার অ্যামাইনো অ্যাসিডের দুটো গ্রুপ থাকে, একটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ আর একটা হচ্ছে অ্যাসিড কার্বক্সিলিক গ্রুপ। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ একটা থাকে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। ওকে, তাহলে দেখো এবারে এখানে আমরা যদি বেশি অ্যাসিড, বেশি নয় মানে কম পরিমাণ অ্যাসিড বা কম পরিমাণ বেস যেটাই হোক, আমরা যদি এখানে অ্যাড করি তাহলে কি হবে, এই যে দুটো গ্রুপ আছে, ধরো কোনো কারণে ব্লাডটা কি হয়ে গেল অ্যাসিডিক হয়ে গেল, ভালো করে বোঝো, ব্লাডটা ধরো কোনো কারণে অ্যাসিডিক হয়ে গেল, তাহলে কি হবে, এই যে অ্যামাইনো গ্রুপ NH2 অ্যামাইনো গ্রুপ এটা কি করবে, অ্যাকসেপ্ট এক্সেস হাইড্রোজেন আয়ন, অ্যাকসেপ্ট এক্সেস হাইড্রোজেন আয়ন। ওকে, ঠিক আছে, আর বেস কি করবে, মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা কি করবে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা কি কাজে লাগবে, এটা যখন বেসিক হয়ে যাবে, ঠিক আছে, এটা বেসিক হয়ে যাবে, যখন বেসিক হয়ে যাবে এটা কি করবে, রিলিজ করবে, রিলিজ হাইড্রোজেন আয়ন হোয়েন ব্লাড বিকাম বেসিক, বেসিক, তাহলে কি হবে, নিউট্রালাইজ করে দেবে এইভাবে, H প্লাস আয়নটা কি করবে, এটা নিউট্রালাইজ করে দেবে ব্লাডকে। ওকে, বোঝা গেছে, তার মানে দেখো বাফার হিসেবে কাজ করছে, কিসের জন্য, এই যে অপশানে আছে সেরাম প্রোটিন থাকার জন্য, সেরাম প্রোটিন মানে তার মধ্যে কি কি আছে, অ্যালবুমিন, হিমোগ্লোবিন। ওকে, ক্লিয়ার হলো। দেখো এছাড়াও ব্লাড হচ্ছে কি একটা বাইকার্বনেট বাফার সিস্টেম, এখানে অপশানে দেওয়া নেই, ঠিক আছে, এটাও জেনে রাখো, এটা দিয়েও কোশ্চেন আসতে পারে। ব্লাড কি, ব্লাড হলো একটি বাইকার্বনেট বাফার সিস্টেম, বাইকার্বনেট বাফার সিস্টেম। ঠিক আছে, কিভাবে হয়, কার্বন ডাই অক্সাইড ব্লাডের মধ্যে H2 এর সাথে রিঅ্যাক্ট করে এবং H2CO3 তৈরি করে। ঠিক আছে, তো এটা একটা কি বাইকার্বনেট বাফার সিস্টেম হিসেবে ওয়ার্ক করে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন এ। ওকে, আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমি বারবার বলবো, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যাবে বা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো যে এই কোশ্চেনটা বুঝতে পারছি না, আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট দেখো কি বলছে, এখানে দেখো চারটে অক্সাইড দেওয়া আছে, হাইড্রোক্সাইড দেওয়া আছে, এবার বলছে কোনগুলো অ্যাম্ফোটেরিক হাইড্রোক্সাইড। এবার দেখো 10 পাসের কোয়েশ্চেনে কি থাকে, একটা অপশন কারেক্টের কিছু কোয়েশ্চেন থাকে আর কিছু কোয়েশ্চেন থাকে দুটো অপশন কারেক্ট। আমরা কিন্তু সেরকম কোয়েশ্চেনে চলে এসেছি যেখানে দুটো অপশনই কারেক্ট হবে। ঠিক আছে, যেখানে দুটো অপশন কারেক্ট হবে এরকম অপশনে চলে এসেছি। তো দেখো অপশনগুলো কি আছে, অ্যাম্ফোটেরিক অক্সাইড, অ্যাম্ফোটেরিক অক্সাইড আমরা কাকে বলি, অ্যাম্ফোটেরিক অক্সাইড আমরা কাকে বলি, কাকে বলি, react both with acid and base। ওকে, তাদেরকে আমরা কি বলছি, অ্যাম্ফোটেরিক। এবার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু স্ট্রংলি বেসিক, তাই না, এটা তোমরা সবাই জানো যে এটা স্ট্রংলি বেসিক, স্ট্রংলি এটা বেসিক। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যাম্ফোটেরিক হয়। ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যাম্ফোটেরিক হয়। আর বেরিয়াম হাইড্রোক্সাইড, এই বেরিলিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে কি দেখো গ্রুপ 2 এলিমেন্ট,
গ্রুপ 2 এলিমেন্ট, এটা গ্রুপ 2 এর হাইড্রোক্সাইড। বেরিলিয়ামের সাইজ কি, খুব স্মল, সাইজ স্মল, এবং এটা কি হয়, হাইলি পোলারাইজেবল। ঠিক আছে, হাইলি পোলারাইজেবল, এটা হাইলি পোলারাইজড হয়। ওকে, এবার এটা কি হয়, এটা কিন্তু তোমার অ্যাম্ফোটেরিক হয়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটাও বেসিক। ঠিক আছে, তো দেখো এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, এরা কিরকম রিয়াকশন করে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি করে, কখন বেস হিসেবে কাজ করে, HCl এর সাথে রিয়াক্ট করছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফর্ম করছে, দেখো। আবার বেসের সাথে রিয়াকশন করে সোডিয়াম অ্যালুমিনেট ফর্ম করছে। ওকে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি দেখাচ্ছে, অ্যাম্ফোটেরিজিন শো করছে। সেম ভাবে বেরিলিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে রিয়াকশন করে বেরিয়াম ক্লোরাইড ফর্ম করছে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে সোডিয়াম বেরিলেট তোমার ফর্ম করছে। ঠিক আছে, দেখো ভালো করে দেখে নাও, রিয়াকশন গুলো ভালো করে দেখে নাও। ঠিক আছে, চলো তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি এন্ড সি বোথ। নেক্সট দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস উড ডিসপ্লে কিটোইনল টটোমারিজিম। দেখো কিটোইনল টটোমারিজিম, কিটোইনল টটোমারিজিম কারা শো করে, যখন আলফা হাইড্রোজেন অ্যাটাচ থাকে, আলফা হাইড্রোজেন অ্যাটম attached to a carbon atom adjacent to carbonyl group। ঠিক আছে, তার মানে কি হলো, কার্বনাইল গ্রুপের সাথে যে আলফা কার্বনটা থাকে তাতে হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ থাকে। তাহলে দেখো এরকম এখানে আমরা কটা পাচ্ছি, দেখো এখানে দুটো কি আছে, কার্বনাইল গ্রুপ আছে, আর এখানে দুটো কি আছে, আলফা হাইড্রোজেন আছে। ওকে, এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, এটাতেও কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই। এটাতে দেখো এখানে আবার তিনটে কার্বনাইল গ্রুপ আছে, এখানে কিন্তু আলফা হাইড্রোজেন আছে। তাহলে দেখো এই দুটো টটোমারিজিম শো করবে, কিটোইনল টটোমারিজিম শো করবে এই এ আর সি অপশনের দুটো কম্পাউন্ড। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, মেজর প্রোডাক্ট। দেখো মেজর প্রোডাক্ট মানে এখানে আমাদের চারটি অপশন আছে, কোনটা মেজর প্রোডাক্ট ফর্ম করবে। দেখো এখানে ক্লোরিন টু এইচ নিউ আছে, মানে সূর্যালোকের উপস্থিতিতে, তার মানে এখানে কি হবে, এখানে একটা র্যাডিক্যাল রিয়াকশন হবে, র্যাডিক্যাল রিয়াকশন। ঠিক আছে, র্যাডিক্যাল রিয়াকশন হওয়া মানে কি হবে, এখানে CH2Cl ফর্ম করবে, তারপরে KCN দিলে ডেফিনেটলি এখানে ফর্ম করবে CH2CN, Cl কে কি করবে, রিপ্লেস করবে, এখানে কি হবে, SN2 রিয়াকশন হবে, SN2 রিয়াকশন হবে KCN দিয়ে। তারপরে যখন এটার হিট দিয়ে হাইড্রোলাইসিস করা হচ্ছে, তখন এখানে ফর্ম করবে কি, CH2COOH। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে CH2Cl2H নিউ, সেই কারণে কি করছে, সাইড চেনে ক্লোরিন অ্যাটাচ হচ্ছে। বাট এখানে যদি এরকম থাকতো এর সাথে ক্লোরিন AlCl3, একটা লুইস অ্যাসিড ইউজ হচ্ছে, তখন এখানে কি ফর্ম করতো, AlCl3। আচ্ছা, তখন এখানে কি হয়ে যেত, এখানে অ্যালকাইলেশন হয়ে যেত, অ্যালকাইলেশন হয়ে যেত। ঠিক আছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হতো, ক্লোরিন কি করতো, বেঞ্জিন রিং এ আসতো, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হতো, তাই না, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হবে। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে কি করছে, লুইস অ্যাসিডের কাজ করছে। ঠিক আছে, তো আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ, অপশন এ। এখানে দেখো ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে, ফার্স্ট স্টেপ বাই স্টেপ মেকানিজম আছে। ফার্স্ট স্টেপ কি, ফ্রি র্যাডিক্যাল ক্লোরিনেশন। ঠিক আছে, কারণ লাইটের প্রেজেন্সে কি হচ্ছে, সাইড চেন হ্যালোজিনেশন হচ্ছে। ঠিক আছে, সাইড চেন হ্যালোজিনেশন হচ্ছে, ফর্ম করছে PHCH2Cl।
এরপরে যেরকম আমি আগে বললাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে, ঠিক আছে। CN মাইনাস একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে এবং এটা কি করবে, SN2 রিয়াকশন করে CH2CN তৈরি করবে, ক্লোরিন মাইনাসকে ডিসপ্লেস করে দিচ্ছে। এরপরে অ্যাসিড হাইড্রোলাইসিস হচ্ছে, এতে কি হবে, নাইট্রাইল গ্রুপটা কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড ফর্ম করছে। ওকে, চলো নেক্সট দেখো পরের কোয়েশ্চেনটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং কমপ্লেক্সেস উড এক্সিবিট প্যারাম্যাগনেটিজম। দেখো প্যারাম্যাগনেটিজম, প্রথমেই এখানে আমাদের যে কনসেপ্টটা জানতে হবে, প্যারাম্যাগনেটিজম কারা শো করে, যাদের ক্ষেত্রে কি থাকবে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, ঠিক আছে। যেই মেটাল সেন্টারে কি থাকবে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, তারা প্যারাম্যাগনেটিজম শো করবে। পেয়ার ইলেকট্রন হলে কি করে, পেয়ার হলে ডায়াম্যাগনেটিজম শো করে, ডায়াম্যাগনেটিজম শো করে, ঠিক আছে। তো দেখো আমি 1 by 1 এক্সপ্লেন করে এখানে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে প্যারাম্যাগনেটিজম কারা শো করে, যাদের আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, ঠিক আছে। এবং এগুলোকে আমাদের দেখতে হবে কি, ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে, ঠিক আছে। এই যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, এবার দেখো এই যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে কি নেই, এই যে চারটে দেওয়া আছে অপশনের মধ্যে, সেগুলো আমরা কিভাবে ডিটারমাইন করব, কিভাবে ডিটারমাইন করব, ফার্স্ট আমাদের যেটা দেখতে হবে মেটালের অক্সিডেশন স্টেট, মেটালের অক্সিডেশন স্টেট ফার্স্ট আমাদের এটা দেখতে হবে, ঠিক আছে। তবেই আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারবো। সেকেন্ড আমাদের এখান মেটালের অক্সিডেশন স্টেট থেকে ফার্স্ট আমাদের যেটা ডিটারমাইন করতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, থার্ড আমাদের দেখতে হবে কি, স্ট্রেংথ অফ লাইগ্যান্ড, স্ট্রেংথ অফ লাইগ্যান্ড। তাহলে দেখো এতগুলো জিনিসের ওপর কিন্তু ডিপেন্ড করছে, এতগুলো জিনিসের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে চলো আমি 1 by 1 দেখাচ্ছি। দেখো ফার্স্ট আমাদের কি এক্সাম্পলটা আছে, FeCN এর হোল 6 4-। দেখো তাহলে এটা কি আছে, Fe2+ সিস্টেম এবং সায়ানাইড আছে, ঠিক আছে। ফার্স্ট কেস যেটা Fe+2 সিস্টেম, ঠিক আছে। তাহলে এটা কি হবে 3d6, Fe+2 সিস্টেম মানে 3d6, তাই তো 3d6। এবার এর সাথে কি অ্যাটাচ আছে, লাইগ্যান্ডটা হচ্ছে CN-, তার মানে এটা কি, স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড। স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড হওয়ার জন্য এটা কি করে, ডেলো মানে স্প্লিটিং এনার্জিটাকে হাই করে দেয়, স্প্লিটিং এনার্জি এটাকে কি করে, স্প্লিটিং এনার্জি লার্জ, স্প্লিটিং এনার্জি লার্জ হয়। এবং স্প্লিটিং এনার্জি লার্জ হওয়ার জন্য কি করে, ইলেকট্রন গুলোকে ফোর্স করে পেয়ার আপ হওয়ার জন্য, ফোর্সেস দ্য ইলেকট্রন টু বি পেয়ার্ড। ওকে, দেখো এই হচ্ছে ব্যাপার। তাহলে এর ক্ষেত্রে কি হবে, T2G6 Eg0, এই হবে ইলেকট্রনিক কনফিগারেশন। মানে কি হলো ব্যাপারটা, দেখো TG, তাহলে TG তে আমরা দেখব সবগুলো আনপেয়ার্ড ইলেকট্রন, এটা TG আর এটা হচ্ছে EG। এখানে কি থাকবে, এখানে নো ইলেকট্রন, ঠিক আছে। এখানে নো ইলেকট্রন, কিছু দেওয়ারই দরকার নেই, আমি ইরেজ করে দিচ্ছি। এখানে কোনো ইজিতে কোনো ইলেকট্রন থাকবে না, তাহলে এখানে আমরা পাচ্ছি সবগুলো পেয়ার্ড, তার মানে এটা কি হবে, ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। ওকে, এরপরে দেখো নেক্সট কি আছে, নেক্সট কি কম্পাউন্ড আছে, দেখো FeH2 এর হোল 6 2+, এখানেও কিন্তু Fe2+ আর H2O হচ্ছে লাইগ্যান্ড। তাহলে কি আছে, Fe2+, তার সাথে আছে কি, Fe2+, তার সাথে আছে H2O লাইগ্যান্ড। এটা তাহলে দেখো এটা হচ্ছে কি, উইক ফিল্ড লাইগ্যান্ড, উইক ফিল্ড লাইগ্যান্ড। এটা কি করবে, এখানে
হাই স্পিন কমপ্লেক্স তৈরি হবে, মানে পেয়ারিং হবে না, হাই স্পিন কমপ্লেক্স তৈরি হবে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, পেয়ারিং হচ্ছে না। ওকে, পেয়ারিং হচ্ছে না এখানে। তাহলে এখানে এটা 3d6 সিস্টেম, তাহলে এখানে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে, T2G, দেখো 6টে ইলেকট্রন আছে, মানে প্রথমে T2G4 আর এটা Eg2। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইলেকট্রনিক কনফিগারেশনটা কিরকম হচ্ছে, এই রকম, নিচে 4টে ওপরে 2টো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কটা পাচ্ছি, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, 4টি আনপেয়ার্ড ইলেকট্রন আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এটা কি হয়ে যাবে, প্যারাম্যাগনেটিক হয়ে যাবে। তাহলে এর নেচারটা কি হবে, প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, বোঝা যাচ্ছে, দেখো প্যারাম্যাগনেটিক। আর কত, আর 2টো বাকি আছে আমাদের। ওকে, আর 2টো বাকি আছে এক্সাম্পল, আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি, ওয়েট। দেখো, তাহলে নেক্সট আমাদের কি বলছে, COCN এর হোল 6 3-। দেখো কোবাল্টের ক্ষেত্রে কি, কোবাল্টের ক্ষেত্রে এখানে CO আমরা কত পাচ্ছি, অক্সিডেশন স্টেটটা দেখে নাও, CO3+। ওকে, আর লাইগ্যান্ড হচ্ছে CN। দেখো তাহলে কি পাচ্ছি, CO3+, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাচ্ছে 3d6। ওকে, আবার সায়ানাইড, এটা কি আছে, স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, T2G6 Eg0। ঠিক আছে, আমি এর আগে দেখিয়ে দিয়েছি ডায়াগ্রাম করে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, নো আনপেয়ার্ড ইলেকট্রন, নো আনপেয়ার্ড ইলেকট্রন, তার মানে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। ওকে, ক্লিয়ার, ডায়াম্যাগনেটিক। দেখো ঠিক আছে, এবার দেখো নেক্সট হচ্ছে ZnH2 এর হোল 6 2+ দেওয়া আছে। ঠিক আছে, জিঙ্কের এখানে অক্সিডেশন স্টেট +2। ঠিক আছে, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3d10, 3d10। এবার দেখো এখানে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনটা তাহলে কি হচ্ছে, এটা ফুললি ফিল্ড হচ্ছে, T2G6 Eg4। এখানেও কিন্তু নো আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, এখানে আমরা কোনো আনপেয়ার্ড ইলেকট্রন পাচ্ছি না, কারণ এটা ফুললি ফিল্ড হয়ে আছে। যদিও H2O উইক ফিল্ড লাইগ্যান্ড, বাট এখানে তো ফুললি ফিল্ড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। ওকে, তার মানে এটাও হয়ে যাচ্ছে ডায়াম্যাগনেটিক। ক্লিয়ার হয়েছে, এইভাবে প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক আমরা কিন্তু ডিটারমাইন করতে পারি। তাহলে দেখো এখানে কে প্যারাম্যাগনেটিজম শো করবে, একটাই আছে, সেটা হচ্ছে অপশন বি, FeH2 এর হোল 6 2+। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো নেক্সট কোয়েশ্চেন, চলো এবারে দেখো একটা রিয়াকশন দেওয়া আছে, কি S+3O2 ফর্ম করছে SO3 +2x কিলো ক্যালোরি হিট। ওকে, এটাকে দিলাম 1 নম্বর রিয়াকশন। আরেকটা রিয়াকশন দেওয়া আছে SO2 ½ O2, এখান থেকে ফর্ম করছে SO3 y কিলো ক্যালোরি, এটাকে দিলাম 2 নাম্বার রিয়াকশন। এবারে আমাদের কি ক্যালকুলেশন করতে বলেছে, হিট অফ ফরমেশন অফ SO2, হিট অফ ফরমেশন অফ SO2। দেখো এই রিয়াকশন দুটোতে তাহলে আমরা দেখতে পাচ্ছি, এই রিয়াকশন দুটোতে আমরা তাহলে দেখতে পাচ্ছি কি, এখানে ডেল এইচ ইকুয়াল টু কত, -2x কিলো ক্যালোরি, এখানে ডেল এইচ হচ্ছে -y কিলো ক্যালোরি। ঠিক আছে, এবার দেখো আমি কি করব, এই যে তোমার ইকুয়েশন 2টাকে এটাকে রিভার্স করব, রিভার্স করে লিখব। ঠিক আছে, রিভার্স করে লিখছি, কি হবে তাহলে, SO3 থেকে যাচ্ছে SO2 ½ O2, তাহলে ডেল এইচ এখানে হয়ে যাবে কত, y কিলো ক্যালোরি।
রিভার্স করলাম। ঠিক আছে, তাহলে এটাকে নাম দিলাম 3 নম্বর। এবার কি করব, এই যে 1 নম্বর এবং এই 3 নম্বর রিয়াকশন, এই দুটো কি করব, যোগ করব। ঠিক আছে, তাহলে নেক্সট স্টেপে কি করব, অ্যাডিং 1 and 2। দেখো এই দুটোকে অ্যাড করলে আমরা পেয়ে যাচ্ছি, কি হবে দেখো, SO3 কেটে যাবে, SO3 কেটে যাবে, তাই না? এই যে দুটো, এরা দুজন কেটে যাবে, তাহলে কি পাবো দেখো, তাহলে পাচ্ছি S প্লাস 3O2 SO2 প্লাস হাফ O2। ঠিক আছে, এবং ডেল H ইকুয়াল টু কত পাবো তাহলে, -2x প্লাস y। বোঝা গেছে? ঠিক আছে, দেখো তাহলে এই O2 টা এখানে এনে অ্যাডজাস্ট করে দেবো। ফাইনালি আমরা কি পাচ্ছি তাহলে, SO2 পাচ্ছি। তাহলে হিট অফ ফরমেশন অফ SO2 কি হবে, ডেল x ইকুয়াল টু -2x প্লাস 1। এবার দেখো এই যে পুরো ঘটনাটা ঘটলো, এটা কিসের জন্য, কার উপর বেস করে, কার উপর বেস করে ঘটলো, এখানে কি হিট অফ ফরমেশন অফ SO2 টা আমরা ফাইন্ড আউট করলাম। এখানে অ্যাপ্লাই করেছি আমরা হেসেস ল। হেসেস ল কি বলছে, যে টোটাল এনথালপি চেঞ্জ ফর আ কেমিক্যাল রিয়াকশন ইজ দ্য সেম রিগার্ডলেস অফ দ্য পাথ টেকেন। মানে যেই পাথ দিয়েই হোক না কেন, ঠিক আছে, কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের, ঠিক আছে, যে পাথ দিয়েই হোক না কেন, সেক্ষেত্রে কি হচ্ছে, এনথালপি চেঞ্জটা সেম হচ্ছে। ওকে, তো দেখো তাহলে এখানে আমরা দুটোকে অ্যাড করে এখানে পেয়েছি -2x প্লাস y, মানে -2x মাইনাস y। ঠিক আছে, তো এটা ছিল লাস্ট কোয়েশ্চেন। আমি আবার কালকে 2024 এর কোয়েশ্চেন নিয়ে আসবো। ঠিক আছে, কোনো কোয়ারি থাকলে এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা যদি ডিটেলসে কেমিস্ট্রি শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার কোর্সে জয়েন করতে পারো। তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি তোমাদের গাইড করে দেবো। ওকে, ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ।